আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ফ্রি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু রাইট ফর্ম ভার্ব। আমরা বিগত 2 দিন রাইট ফর্ম ভার্ব পড়েছি, আজকেও পড়ব। এর বাইরে একটা কথা বলে দেই যে কমেন্টে ফ্রি ক্লাসের সকল ক্লাসের লিংক দেয়া আছে, মেসেঞ্জার গ্রুপের লিংক দেয়া আছে। তোমরা চাইলে ক্লাসগুলো করে নিতে পারো। আজকে 40 নম্বর ফ্রি ক্লাস। ঠিক আছে? ইতোমধ্যে 39 টি ফ্রি ক্লাস হয়ে গিয়েছে। আজকে 40 নম্বর ফ্রি ক্লাস। ইউটিউবে প্রতিটা ক্লাস আপলোড করা আছে। তোমরা চাইলে সেখান থেকে ক্লাসগুলো প্রতিটা ক্লাস দেখে নিতে পারো। ওকে? তো আর আরেকটু বিষয় যেটা যে তোমরা একটু অপেক্ষা করবা 30 সেকেন্ডের মতো। আমি 30 সেকেন্ড পর আবার ক্লাসটা শুরু করব। জাস্ট 30 সেকেন্ড সময় লাগবে। তোমরা যে কাজটা করবা বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা এবং ক্লাসে বন্ধুদেরকে মেনশন করবা। ঠিক আছে? জাস্ট একটু সময় লাগবে। আশা করছি যে তোমরা শুনতে পাচ্ছ। তো আমরা ক্লাসটা শুরু করব। জাস্ট একটু সময় নিব, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। তোমরা সেই সুযোগে একটু বন্ধুদেরকে মেনশন করে দিবা। ঠিক আছে? সেই সুযোগে একটু বন্ধুদেরকে মেনশন করে দিবা। আশা করছি যে তোমরা বন্ধুদেরকে মেনশন করে দিবা। আমরা খুব খুব দ্রুতই ক্লাসটা শুরু করতে পারবো। বেশিক্ষণ সময় লাগবে না আমাদের। ঠিক আছে? যারা আছো আমাদের সাথে ক্লাস শুরু করব, জাস্ট শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। আমার কাছে কোনো সেকেন্ডারি ডিভাইস এই মুহূর্তে আমি ব্যবহার করতে পারতেছি না। তোমরা যদি না জানাও আমি বুঝতে পারবো না যে তোমরা শুনতে পাচ্ছ কিনা বা দেখতে পাচ্ছ কিনা, দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাতে হবে। তাহলে আমি শুরু করতে পারবো। ঠিক আছে? দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। যারা ক্লাসটা দেখতেছো ক্লাসটাতে একটু রিঅ্যাক্ট করে দাও। যারা ক্লাসটা দেখতেছো ক্লাসটাতে একটা রিঅ্যাক্ট করে দিবা। আশা করছি যারা দেখতেছো ক্লাসে একটা রিঅ্যাক্ট করে দিবা। ঠিক আছে? তো আমরা এখন যে কাজটা করব, চলো আমরা মাস্টারে চলে যাব। ঠিক আছে? রাইট ফর্ম ভার্বের লাস্ট ডেতে আমরা যেখান থেকে পড়েছি তারপর থেকে পড়বো। আহ এগুলো পড়েছি আমরা। তারপরে দ্যাট এর ব্যবহার এটা পড়েছি। তারপরে এখানে দ্যাট এর এই ব্যবহারটাও সম্ভাব্য পড়েছি আমরা। এর পরে হচ্ছে কি অতীতকালের দুইটা ঘটনা হোয়েন দ্বারা যুক্ত হলে এটা সম্ভাব্য পড়েছে কিনা আমি জানি না। এইখান থেকে আমরা শুরু করব, রাইট ফর্ম ভার্বের এই নিয়মটা থেকে শুরু করব। ঠিক আছে? বলছে কি যে অতীতকালের দুটা কাজ সম্পন্ন হয়ে থাকলে, অতীতকালের দুইটা কাজ সম্পূর্ণ করে থাকলে যেটি আগে সংঘটিত হয় সেটি পাস্ট পারফেক্ট। আচ্ছা, এটা খুব সহজ বিষয়। মানে দুইটা কাজ যেটা অতীতকালে ঘটেছে, তো দুইটার মধ্যে যেটা আগে সংঘটিত হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটা পরে সংঘটিত হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে? হোয়েন দ্বারা বাক্যের দুটি অংশ যুক্ত হলে হোয়েন এর আগে পাস্ট পারফেক্ট এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ব্যাপারটা খেয়াল করো। যেখানে হোয়েন বসালা, ধরো এইখানে বসালা, হোয়েন এর আগে বসাতে হবে কি পাস্ট পারফেক্ট, আর পরে বসাতে হবে পাস্ট ইনডিফিনিট। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। রুলসটা এরকম যে হোয়েন থাকবে কোনো বাক্যে এবং দুইটা অতীতকালের দুইটা কাজ যদি হোয়েন দ্বারা যুক্ত হয় তাহলে হোয়েনের আগের বাক্যটা হচ্ছে পাস্ট পারফেক্ট, হোয়েনের পরের বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এতটুকু মাথায় রাখতে হবে। হোয়েনের আগের বাক্যটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে? আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমরা। তাহলে হি ড্যাশ ড্যাশ দেয়ার ফর 3 ইয়ার্স হোয়েন শি জয়েন দ্য কোম্পানি। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছেই, আর এখানে তাহলে তোমাকে পাস্ট পারফেক্ট করতে হবে। সি নাম্বার কারেক্ট উত্তর। আশা করছি এটা বুঝতে পারছো। দেখো, শি ড্যাশ এ নার্স হোয়েন শি ডিসাইডেড। এখন হোয়েনের পরের অংশটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, আগের অংশটা হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে? তাহলে হ্যাড বিন হচ্ছে কারেক্ট উত্তর। সেম সবগুলোতে ইনডিফিনিট আছে, আগে পাস্ট পারফেক্ট হবে। ইনডিফিনিট আছে, আগে পাস্ট পারফেক্ট হবে। ইনডিফিনিট আছে, হোয়াই হোয়াই যুক্ত তো নিয়ম আমরা এখানে পড়ার কথা না। ধরো ওই স্টাইলেই যদি হয়ে থাকে তাহলে ইনডিফিনিট এবং পারফেক্ট হবে। দেখো তারপরে যে হোয়েন যেখানেই পাবা তোমরা, ব্যাপারগুলো সব সময় সেম থাকবে। হোয়েন যদি পাও যে হোয়েনের আগের বাক্যটা হচ্ছে
পাস্ট পারফেক্ট, পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আশা করছি যে এই ব্যাপারটা বুঝতে পারছো। আমরা পরবর্তীতে যাব। নো সুনার ড্যাশ ড্যাশ দেন, স্কার্সলি ড্যাশ ড্যাশ হোয়েন, হার্ডলি ড্যাশ ড্যাশ হোয়েন ইত্যাদি দ্বারা দুটি ক্লোজ যুক্ত হলে প্রথম ক্লোজটি ভার্ব পাস্ট পারফেক্ট টেন্সে হয়, দ্বিতীয় ক্লোজটির ভার্ব সিম্পল পাস্ট টেন্সে হয়। তার সেক্ষেত্রে প্রথম ক্লোজটি অক্সিলারি ভার্ব হ্যাড সর্বদাই এর পূর্বপাশে। আচ্ছা, এত কিছু তোমাদের বোঝার দরকার নাই, জাস্ট একটা উদাহরণ দেখো। এই যে যদি কোনো বাক্যে দেখো যে নো সুনার পাও, তাহলে নো সুনার পরে একটা, নো সুনারের পরে একটা হ্যাড বসাই দিবা। কি বসাই দিবা? নো সুনার পাইলা, নো সুনার, তারপরে বসাই দিবে একটা হ্যাড, তারপরে বসাই দিবে একটা সাবজেক্ট, তারপরে বসাই দিবে একটা ভি3, তারপরে দিবা বাকি অংশ, ঠিক আছে? তারপরে বসাই দিবা তুমি একটা দেন, টিএসএন, তারপরে বসাই দিবা, তারপরে বসাই দিবা সাবজেক্ট, তারপরে বসাই দিবা ভি2। তাহলে ব্যাপারটা কি আসলো? তাহলে ব্যাপারটা আসলো যে নো সুনার হ্যাড সাবজেক্ট ভি3, বাকি অংশের পরে দেন বসবে, তারপর সাবজেক্ট প্লাস ভি2। এই রুলসটাকে বলছে যে নো সুনার হ্যাড যদি থাকে তারপরে সাবজেক্ট হবে, তারপরে ভি3, বাকি অংশ, তারপরে দেন, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এইটাই বলছে, এটা সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 ফর্ম, এটা বলতে চাইছে, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এই যে নো সুনার আছে, এই যে হ্যাড আছে, তারপরে সাবজেক্ট দে আছে, তারপরে ভি3 গন আছে, তারপরে বাকি অংশ আছে, তারপরে দেন আছে। এখন পরের বাক্যটায় সাবজেক্ট আছে ইট, এখন ভি2 বসবে এখানে একটা। এটাই হচ্ছে স্কার্সলি হ্যাডেও একই ব্যাপার, হার্ডলি হ্যাডেও একই ব্যাপার। দেখো এই যে হার্ডলি থাকলো, এই যে হার্ডলি এর পরে, যে হার্ডলি এর পরে একটা হ্যাড বসাবা, তারপরে সাবজেক্ট বসাবা, তারপরে ভি3 বসাবা, তারপরে বাকি অংশ বসালা। বাকি অংশ বসানোর পরে এখন হার্ডলির সাথে বসবে হোয়েন, ঠিক আছে? হার্ডলির সাথে ওয়েন, তারপরে আবার সাবজেক্ট বসাবা, তারপরে ভার্ব ভি2 বসাবা। ব্যাপারগুলো খুবই ক্লিয়ার, যে খুব বেশি কঠিন না। সম্রাট বিন মামুন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সিদ্দিকুর, ওয়ালাইকুম আসসালাম। দেখো আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা খেয়াল করো, যে নো সুনার হ্যাড সাবজেক্ট ভি3, বাকি অংশ দেন, তারপরে সাবজেক্ট ভি2। আবার সেম ব্যাপারটা আসবে হার্ডলি হ্যাডেও আসবে। তোমরা হার্ডলি হ্যাডের বা স্কার্সলি হ্যাডের রুলসটাও এইভাবে লিখবা। দেখো হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাডের রুলসটাও এইভাবে লিখবা। দেখো ঝামেলা যেন না হয় বলে দিতেছি। দেখো এই যে হার্ডলি হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভি3, তারপরে বাকি অংশ, ঠিক আছে? সাবজেক্ট ভি3 বাকি অংশ, হার্ডলি হ্যাড সাবজেক্ট ভি3 বাকি অংশ, হার্ডলি হ্যাড সাবজেক্ট ভি3 বাকি অংশ, তারপর হচ্ছে হোয়েন, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে আবার ভি2। তাহলে ব্যাপারটা আবার খেয়াল করো, যে হার্ডলি হ্যাড সাবজেক্ট, তারপর হচ্ছে ভি3, তারপরে বাকি অংশ, তারপর হোয়েন, তারপরে হচ্ছে কি হোয়েনের পরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভি2। আশা করছি এই কনসেপ্টটা বুঝতে পারছো। দেখো হার্ডলি হ্যাড সাবজেক্ট ভি3, সাবজেক্ট, তারপর বাকি অংশ, তারপর হোয়েন, তারপর আবার সাবজেক্ট, তারপরে ভি2, সাবজেক্ট ভি2। এই রুলসটা মাথায় রাখবা। সেম স্কার্সলি হ্যাডেও একই ব্যাপার, স্কার্সলি হ্যাড হার্ডলি হ্যাডের জায়গায় যদি স্কার্সলি লেখো, একই ব্যাপার, ঠিক আছে? এই রুলসটা মাথায় রেখো, খুব বেশি জটিল হবে না আশা করছি। আমরা আর একটা এক্সাম্পল সলভ করলে বুঝতে পারবে তোমরা। দেখো হার্ডলি, এখানে যেহেতু প্রশ্নে হার্ডলি আছে, আমাদের নিয়ম অনুযায়ী হার্ডলি থাকবে। হার্ডলি থাকার পরে একটা হ্যাড আসবে, মুখস্থ একটা হ্যাড আসবে, তারপরে কি আসবে? একটা সাবজেক্ট আসবে। তাহলে এখানে মুখস্থ হ্যাডটা নাই, তাহলে খোঁজো কোথায় হ্যাড আছে। এই যে সি নাম্বারটা হ্যাড আছে, তারপর একটা সাবজেক্টে যে হি এখানে দেয়া আছে, তারপরে একটা ভি3 আসবে, এই যে একটা ভি3 এন্টার্ড, তারপরে বাকি অংশ আসবে, ঠিক আছে? তো বাকি অংশ আসলো, বাকি অংশ বলছে এই যে দা অফিস, তারপরে আসবে একটা হোয়েন, ঠিক আছে? তারপরে আসবে একটা সাবজেক্ট, তারপরে আসবে একটা ভি2, ঠিক আছে? এই পর্যন্ত আশা করছি বুঝতে পারছো। নো সুনার হ্যাডেও ব্যাপারটা একই, এই হার্ডলি হ্যাডের জায়গায় এখানে নো সুনার বসাও, হার্ডলি এর জায়গায় এখানে নো সুনার বসাও, হ্যাডের জায়গায় সাবজেক্টের জায়গায় তারপরে একটা ভি3 বসালা, তারপরে এখানে হোয়েনের জায়গায় জাস্ট একটা দেন বসাইতে হবে। হোয়েনের জায়গায় নো সুনার থাকলে কি বসাইতে হবে? দেন। সুনার থাকলে দেন হয়, তারপরে সাবজেক্ট, তারপরে ভি2, বাকি অংশ। ব্যাপারগুলো খুব ক্লিয়ার। যদি এরপরেও না বোঝো তাহলে আরো আরো ধীরে ধীরে চিন্তা করতে হবে, ক্লাস থামায় থামায় আবার দেখবা, বারবার দেখবা। ফারহানা ফিরদৌস, ওয়ালাইকুম আসসালাম। বুঝছো না? যদি এরপরেও না বোঝো আবার দেখবা, ক্লাস সামন পিছন করে দেখতে থাকবা, আবার দেখবা। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। আমরা পরবর্তীতে আসো। অতীতকালের দুটি সংগঠিত কাজ বিফর দ্বারা যুক্ত হলে বিফরের পরে পাস্ট ইনডিফিনিট এবং বিফরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, বিফর, পাস্ট ইন। আচ্ছা, এটা কোনো ব্যাপারই না। মনে রাখবা, যদি বিফর যদি কোথাও তুমি দেখো, তাহলে বিফরের আগে পাস্ট পারফেক্ট টেন্স করবা,
ঠিক আছে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট আর পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ব্যাপারটা খুব সহজ, আমি তোমাদেরকে এইখানে লিখে বুঝাইতেছি। ধরো এইখানে তুমি পাইলা বিফোর, ধরো পাইলা বিফোর, ঠিক আছে। এই বিফোর পাওয়ার পর তোমার দুইটা টেন্স থাকবে, তোমার হাতে দুইটা টেন্স থাকবে, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর একটা হইলো পাস্ট ইনডিফিনিট। দেখো বিফোর পাইলে তোমার হাতে দুইটা টেন্স থাকবে, তাহলে একটা পাস্ট পারফেক্ট একটা পাস্ট ইনডিফিনিট। যদি তুমি বিফোর পাও, বিফোর পাইলে টেন্স থাকবে তোমার হাতে দুইটা, একটা পাস্ট পারফেক্ট একটা পাস্ট ইনডিফিনিট। তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স দিবা তুমি, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স দিবা, মনে থাকবে। যদি তুমি কোথাও বিফোর পাও, বিফোরের আগে থাকবে পাস্ট পারফেক্ট টেন্স দিতে হবে, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। আর আরেকটা ব্যাপার আছে কি, আরেকটা ব্যাপার আছে কি আফটারের। আফটার থাকলেও তুমি দুইটা টেন্সই পাবা। আফটার যদি পাও তুমি তাও তবু দুইটা টেন্সই পাবা। ধরো আফটার তুমি পাইলা, আফটারের পরে দিবা পাস্ট পারফেক্ট, আফটারের পরে দিবা কি পাস্ট পারফেক্ট, আর আগে দিবা পাস্ট ইনডিফিনিট। এগুলো কোনো ঝামেলা ছাড়া নরমালি মুখস্থ করবা যে পাস্ট ইনডিফিনিট আফটার পাস্ট পারফেক্ট। আর একটা কি ছিল যে বিফোর, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট। ব্যাপার দুইটাই খুব সহজ, দুইটাই খুব সহজ, কোনো জটিল করার কিছু নাই। তাহলে তাহলে একটু একটু কিছু বারবার পড়তে হবে। কত পৃষ্ঠা দেখি, আমার বইয়ের সাথে তোমাদের বই মিলবে না। 471, তোমরা 472, 73 বা 468 থেকে 75 মধ্যে দেখো, ঠিক আছে। আচ্ছা আমরা দুটো এক্সাম্পল সলভ করি। তোমার 470, 75 মধ্যে দেখো, আগে পরে আসবে। দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর আই রিচ দ্য হল। এখন খেয়াল করো, বিফোর আছে, এখন আমি নিয়ম কি শিখাইলাম, বিফোরের আগে পাস্ট পারফেক্ট করতে হবে, তাহলে পাস্ট পারফেক্ট খোঁজো, পাস্ট পারফেক্ট হচ্ছে সি নাম্বারটা, তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট হচ্ছে সি। দ্য এক্সামিনেশন হ্যাড স্টার্টেড বিফোর আই রিচ দ্য হল, ঠিক আছে। এখন দেখো আমরা পরবর্তীতে আবার খুঁজি, 68 নাম্বার যদি সলভ করি বা 69 যদি 67 যদি তোমরা করতে চাও, মোটি মোটি ড্যাশ ইজ মোবাইল আপগ্রেডেড জাস্ট বিফোর। আচ্ছা বিফোরের আগে পাস্ট পারফেক্ট, জাস্ট এতটুকুই খুঁজবা, কারণ পাস্ট পারফেক্ট তো একটাই আছে, এই নাম্বারটাই। হ্যাড হ্যাড বসতে পারে, কিন্তু হ্যাড প্লাস ভি3 বসতে, হ্যাড প্লাস হ্যাড বসতে পারে, হ্যাঁ। তারপরে দেখো 170, এই যে বিফোর আছে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, তাহলে কোনটা, বি নাম্বারটা, আর পরে পাস্ট ইনডিফিনিট তো হবেই। এখন সব তো বিফোরই সলভ করাইতেছি, আফটার করাবো না, আফটারও করাবো। 173 দেখো, আফটারের আগে পাস্ট ইনডিফিনিট সেটা আছেই, আফটারের পরে পাস্ট পারফেক্ট। একটা বিষয় মনে রাখবা, আফটার বিফোর ব্যবহার করলে তোমরা জাস্ট এতটুকুই মনে রাখলে ব্যাপারগুলো খুব ক্লিয়ার হবে। কি জানো, আফটার বিফোর যদি কোনো বাক্যে তোমরা দেখো, তাহলে মনে রাখতে হবে দুইটা বিষয়। আফটার বিফোর যদি দেখো তোমরা, আফটার বিফোর কোনো বাক্যে যদি তোমরা দেখো, তাহলে দুইটা বিষয় মনে রাখবা। নাম্বার এক যে দুইটা টেন্স থাকবে, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, একটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট, একটা পাস্ট ইনডিফিনিট একটা পাস্ট পারফেক্ট। তো এখন আফটারের পরে দিবা পাস্ট পারফেক্ট আর বিফোরের আগে দিবা পাস্ট পারফেক্ট, আফটারের পরে দিবা পাস্ট পারফেক্ট আর বিফোরের আগে দিবা পাস্ট পারফেক্ট, ঠিক আছে। আফটারের পরে দিবা পাস্ট পারফেক্ট আর বিফোরের আগে দিবা পাস্ট পারফেক্ট। আশা করছি যে ব্যাপারটা বুঝতে পারছো। তা আফটারের পরে দিবা পাস্ট পারফেক্ট আর বিফোরের আগে দিবা পাস্ট পারফেক্ট, ঠিক আছে, বিফোরের আগে। তাহলে এখানে যতগুলো আফটার আছে, আফটারের পরে ড্যাশ থাকলেই পাস্ট পারফেক্ট, আফটারের পর ড্যাশ আছে পাস্ট পারফেক্ট, আফটারের পর বিফোরের আগে দেখো বিফোরের আগে ড্যাশ আসলে আগে পাস্ট পারফেক্ট হবে। আর দেখো আফটারের পর বিফোরের আগে, তাহলে আগে পাস্ট পারফেক্ট। আফটারের যাই বলো, আমার এত দেখার বিষয় না। আফটারের পরে দেখো ড্যাশ আছে, তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। আফটারের আগে ড্যাশ আছে, আফটারের আগে ড্যাশ থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। এই ব্যাপারটা মাথায় রাখবা। দুইটা টেন্সেরই খেলা এখানে, খুব সহজ খেলা, খুব সহজ, ব্যাপারটা খুব জটিল না। জাস্ট এতটুকু মনে রাখবা, আফটার বিফোর থাকলে যে আফটারের পরে পাস্ট পারফেক্ট আর আফটারের আগে, না সরি বিফোরের আগে পাস্ট পারফেক্ট। চলো আমরা পরবর্তী নিয়মটা, অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে চলতেছিল তা নির্দেশ করে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বিফোর দ্বারা যুক্ত হলে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট হবে, আর বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটাও একই ব্যাপার, এটাও একই ব্যাপার। মানে যেটা কাজ লম্বা সময় ধরতে অতীতকালে শুরু হয়ে লম্বা সময় ধরে চলতেছিল, মানে একটা কথা হইতেছে এখানে তুমি বিফোর লিখলা, ঠিক আছে, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, এটা তো তোমরা আগেই পড়ায় আসলাম। আর আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। বিফোরের এখানে রুলসটা এরকম যে যেখানে বিফোর থাকবে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর এখানে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট। ওই আগে যে নিয়মটা পড়াইলাম না, এইখানে এটা পড়াইছিলাম না, এইখানে জাস্ট খেয়াল করো যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। বিফোরের আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পরেরটা ঠিকই থাকবে।
আর আফটারের ব্যাপারটা স্ক্রিনশট করতে পারো তোমরা চাইলে নিজের, বিফোরের আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসাবা আর বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট বসাবা। তারপরে এবার পরেরটা দেখো, এখানেও সেম, আফটারের পরে তুমি বসাবা, আফটারের পরে তুমি বসাবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট 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 কন্টিনিউয়াস, ঠিক আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসাবা কোথায়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসাবা আফটারের পরে, আর আগে বসাবা পাস্ট ইনডিফিনিট। আশা করছি বুঝতে পারছো, কোনো জটিল বিষয় না এখানে, ঠিক আছে? একই আলাপ, কিন্তু মনে রাখতে হবে অতীতকালে সংগঠিত হয়ে দুটি কাজের মধ্যে যে কাজটা অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে চলতেছিল। দেখো, ওম্যান হ্যাড বিন ডিমান্ডিং দ্য রাইট ফর ভোট ফর মেনি ইয়ার্স, যে ওম্যান হ্যাড বিন, যে নারীরা তাদের হচ্ছে ভোটের যে অধিকারটা চাইতেছিল, এটা অনেক বছর ধরে চলতেছিল, ঠিক আছে? এই চাওয়াটা তাদের অনেক বছর ধরে চলতেছিল, অতীতে শুরু হয়ে সেটা অতীতে রানিং ছিল, দীর্ঘদিন ধরে রানিং ছিল। এইটা হচ্ছে তোমাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, ঠিক আছে? টেন্স বুঝলে ব্যাপারটা খুব একটা জটিল হবে না। বললাম তো রে ভাই, এই যে 473 পৃষ্ঠা দেখা যাচ্ছে, তোমাদের হয়তো বা 470 বা 75 হবে, এই 180-85 নাম্বার প্রশ্নের আগে পরে দেখো রুলসটা। নতুন বই যারা দেখতেছো বলো তো এটা কত নম্বর রুলস? দেখো, দুটি ভবিষ্যৎকালের কাজ হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, আনটিল, ইন কেস দ্বারা যুক্ত হলে এদের পরে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আর অপরটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আই উইল নট গো আনলেস আই এম ইনভাইটেড। আচ্ছা, এটা আমি তোমাদেরকে বুঝাইতেছি। আই উইল ফোন ইউ অ্যাজ সুন অ্যাজ আই হিয়ার নিউজ। খেয়াল করো, দুটি ভবিষ্যৎকালের কাজ। দেখো, তুমি নিউজটাও এখনো শোনো নাই, তুমি ফোনও করো নাই, তুমি ধরো তোমার বন্ধুকে বলছো যে ভাইয়া যদি ক্লাস নেয় আমি তোকে জানাবো, তাহলে ব্যাপারটা কি? আমার ক্লাস নেওয়াটাও ভবিষ্যৎ, জানানোটাও ভবিষ্যৎ, তাই না? তো এই যে বলছে যে আমি যাব না যদি না আমি ইনভাইটেড হই, তো তোমার যাওয়াটাও ভবিষ্যৎ, ইনভাইটেড হওয়াটাও ভবিষ্যৎ, তাহলে দুইটা ভবিষ্যৎকালের ঘটনা না? তো দুইটা ভবিষ্যৎকালের ঘটনা, মনে রাখতে হবে যে দুইটা ভবিষ্যৎকালের ঘটনা যদি থাকে এই হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, টিল, আনটিল, ইন কেস দ্বারা, তাহলে তোমার একটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, অপরটা হচ্ছে ফিউচার। তাহলে খোঁজো, আই উইল ক্যারি অ্যান আমব্রেলা, এটা ফিউচার আছে, তাহলে ওটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে ভাই, তাহলে ইট রেন্স। আই উইল ফোন বাসার অ্যাজ সুন অ্যাজ, ফিউচার আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আই হেয়ার, দেখো অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভস ইন ঢাকা, দেখো এটা প্রেজেন্ট আছে, তাহলে ফিউচার হবে। তাহলে খেয়াল করো এখানে যে হি উইল বি গিভেন এ রিসিপশন, তিনি ঢাকা পৌঁছা মাত্র তাকে সংবর্ধনা দেওয়া হবে। তো রিসিপশনটা তো আসলে নিজে নিজে মানুষ নিতে পারে না, এই কারণে প্যাসিভ ভয়েসে করতে হয়েছে, ঠিক আছে? সি নাম্বার কারেক্ট উত্তর। হি উইল অ্যারাইভ অ্যাজ সুন অ্যাজ হি, দেখো হি উইল অ্যারাইভ এটা ভবিষ্যৎ, তাহলে এটা প্রেজেন্টে হবে, তিনি খবরটি পাওয়া মাত্রই এসে পৌঁছাবেন, তাহলে হি গেটস কারেক্ট উত্তর হবে। আশা করছি যে ব্যাপারটা বুঝতে পারছো তোমরা, এটা কোনো জটিল বিষয় না, ঠিক আছে? কোনো জটিল বিষয় না। আমরা পরবর্তী রুলসে যাব। টুমোরো, নেক্সট টাইম, নেক্সট ডে, মান্থ, ইয়ার, ভার্ব এগুলো যদি থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। দেখো, টুমোরো আছে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স, মানে সাবজেক্ট থাকবে, শ্যাল উইল থাকবে, সাবজেক্ট থাকবে, শ্যাল উইল থাকলে তারপরে ভার্ব বেস ফর্ম থাকবে, ভার্বে বেস ফর্ম। তাহলে এখানে বলছে কি আই ড্যাশ লিভ টুমোরো, তাহলে এখানে আই উইল লিভ টুমোরো বা আই শ্যাল লিভ টুমোরো। এখন মনে রাখবা যে ফার্স্ট পারসন আই এবং উই থাকলে সব সময় শ্যাল হয়, উইল হয় না, এই কারণে আই শ্যাল লিভ টুমোরো হবে, ঠিক আছে? আশা করছি যে শ্যালের পরে ভার্ব বেস ফর্ম, এটা বুঝতে পারছো। আমরা পরবর্তী নাম্বারে যাই। পরবর্তী নাম্বার ফিউচার পারফেক্ট, যে বাক্যে ভবিষ্যৎ সময় জ্ঞাপক শব্দ যেমন বাই দিস টাইম, বাই দিস ইয়ার, বাই দিস মান্থ, বাই এইগুলো, বাই দেন, বাই নেক্সট টাইম, বাই নেক্সট মান্থ ইত্যাদি থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন দেখো, বাই দ্য টাইম হি অ্যারাইভস উই ড্যাশ আওয়ার হোমওয়ার্ক, এখানে খেয়াল করো এই যে বাই দ্য টাইম দেখে তোমাকে মনে রাখতে হবে যে এটা ফিউচার পারফেক্টে করতে হবে, মানে সাবজেক্ট থাকবে, শ্যাল উইল থাকবেই, তারপরে হচ্ছে কি হবে, হ্যাভ বসবে, শ্যাল উইল থাকবে, হ্যাভ বসবে, তারপরে ভি3 বসবে, ঠিক আছে? তাহলে খেয়াল করো সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ ভি3, তাহলে বাই দিস নেক্সট মান্থ, বাই দিস টাইম নেক্সট মান্থ দ্য গভর্নমেন্ট, দেখো দ্য গভর্নমেন্ট এইখানে খেয়াল করো এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তো উইল হ্যাভ বসবে, ঠিক আছে? কারণ শ্যাল ফার্স্ট পারসনের সাথে বসে, উইল হ্যাভ ভি3, ঠিক আছে? আমরা বাই দিস টাইম বা নেক্সট মান্থ, বাই দিস টাইম বা বাই দিস নেক্সট মান্থ এগুলো দেখে আমরা কি বুঝতে পারলাম যে এটা ফিউচার পারফেক্টে করতে হবে এই গঠনে, বুঝতে পারছো? টেন্স ভালো বুঝলে এটা কোনো ব্যাপারই না। পরবর্তীতে আসো, পরবর্তী রুলসটা খেয়াল করি আমরা। পরবর্তী রুলসটা খেয়াল করি যে বাক্যে ভবিষ্যৎ সময়যোজক শব্দ যেমন বাই দ্য টাইম দ্বারা যখন দুটি ক্লোজ যুক্ত থাকে, বাই দ্য টাইমের পরে প্রেজেন্ট ইনডিফিনিট এবং আগে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, খেয়াল করো, আমরা দেখি আগে একটা উদাহরণ দিই। বাই দ্য টাইম আই গেট দেয়ার
দ্য ওয়ার্ক উইল অল হ্যাভ ডান। বলছে যে বাই দ্য টাইম যদি যুক্ত থাকে, বাই দ্য টাইমের পরে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এই যে বাই দ্য টাইম যেখানে থাকলো, এই যে বাই দ্য টাইম, ঠিক আছে, এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। বাই দ্য টাইম যদি থাকে তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, আর পরের অংশটা হবে ফিউচার ইনডিফিনিট বা ফিউচার পারফেক্টে। বুঝতে পারছো? তাহলে বাই দা টাইম যদি থাকে, যদি বাই দা টাইম যদি থাকে, যদি বাই দা টাইম তোমরা কোথাও পাও, যদি কোথাও বাই দা টাইম তোমরা পাও, বাই দা টাইম যদি তোমরা পাও, তাহলে কি করবা তোমরা? মনে রাখতে হবে যে যদি তোমরা কখনো বাই দা টাইম পাও, তাহলে মনে রাখতে হবে বাই দা টাইম পেলে, বাই দা টাইম পেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, বাই দা টাইম যদি আমরা পাই, তাহলে যে কাজটা করতে হবে যে বাই দা টাইমের পরেই, বাই দা টাইমের ঠিক পরেই হবে তোমার, বাই দা টাইমের ঠিক ঠিক পরেই, ঠিক পরেই হবে, বাই দা টাইমের ঠিক পরেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর তারপরেরটা হবে ফিউচার ইনডিফিনিট বা ফিউচার পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনো একটা হইতে পারে। বুঝছো? একটা উদাহরণ খেয়াল করি, একটা উদাহরণ খেয়াল করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো বাই দা টাইম, এই যে তারপরে দেখো প্রেজেন্ট টেন্স হইছে, আর তারপরে দেখো হয় ফিউচার ইনডিফিনিট পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনো একটা হবে। তাহলে খেয়াল করো কোনটা হবে, যেহেতু ইনডিফিনিট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে শি উইল হ্যাভ বিন ড্রাইভিং, কারেক্ট উত্তর। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস উইল হ্যাভ টেকেন 60 বাই দ্য টাইম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, বাই দ্য টাইম থাকলে তারপরে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হয়, দে গ্রাজুয়েট। আচ্ছা, ভবিষ্যৎকালের দুটি কাজ বিফোর দ্বারা যুক্ত হলে বিফোরের পূর্বে ফিউচার পারফেক্ট বা ইনডিফিনিট, আর বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এটা খুব সহজ ব্যাপার। ধরো এখানে বিফোর আছে, এর পরে হবে ভাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, এরপরে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট, আর আগে কি হবে? ফিউচার পারফেক্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স। বলছে যে শি উইল হ্যাভ ফিনিশড, এই যে বিফোর আছে, বিফোরের আগে ফিউচার পারফেক্ট বা ফিউচার ইনডিফিনিট, তো উইল হ্যাভ ফিনিশড তারপর একটা ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট। এরকম সেম আই শ্যাল রাইট টু হিম বিফোর, তো বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, আর বিফোরের আগে হবে কি? ফিউচার ইনডিফিনিট। এই যে মাই ফ্রেন্ড, এখানে দেখো বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আগে হচ্ছে ফিউচার ইনডিফিনিট বা ফিউচার পারফেক্ট। বুঝছো কি? খুব ক্লিয়ার ধারণা। যদি না বুঝে থাকো তাহলে তো সমস্যা। ভবিষ্যৎকালের দুটি কাজ আফটার দ্বারা যুক্ত হলে পূর্বে, আফটারের পূর্বে মানে এখানে আফটার লিখলাম, আফটারের আগে কি হবে? ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, আর আফটারের পরে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট, আফটারের পরে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমরা খুঁজি, প্রথমে আফটার কোথায় আছে? আছে। আফটারের পরে হবে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খোঁজো আফটারের পরে কোথায় প্রেজেন্ট পারফেক্ট আছে? ডি নাম্বারে প্রেজেন্ট পারফেক্ট আছে। আর আফটারের আগে কি হবে? ফিউচার ইনডিফিনিট আছে তো। তাহলে দেখো 217 নাম্বার খেয়াল করো, প্রথমে খুঁজতে হবে আফটার, আফটার আগে কি আছে? ফিউচার ইনডিফিনিট টেন্স, এই যে ফিউচার ইনডিফিনিট টেন্স, আর পরে হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট উত্তর করো, হ্যাজ আর্নড হচ্ছে কারেক্ট উত্তর। আশা করছি বুঝতে পারছো। দেখো 219 নাম্বার, উই উইল টেল হিম অ্যাবাউট ইট আফটার, এই যে আফটার আছে, আফটারের আগে হচ্ছে কি? ফিউচার ইনডিফিনিট, তো আছে তো ফিউচার ইনডিফিনিট, পরে হবে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাজ রিচড হচ্ছে কারেক্ট উত্তর। ক্লিয়ার কনসেপ্ট? আশা করছি ব্যাপারটা এই পর্যন্ত বুঝতে পারছো। এরকম কিছু আরো কিছু এক্সাম্পল সলভ করাই, এটা অন্য নিয়মের এক্সাম্পল। বলছে আই ড্যাশ গো টু ইংল্যান্ড 2 years ago বাট আই গো ড্যাশ এনিহোয়ার সিন্স দেন, আমি 2 বছর আগে ইংল্যান্ডে গেছি, তারপর থেকে আমি কোথাও যাই নাই। এখন খেয়াল করো, যেহেতু এগো আছে, তাহলে তোমার এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে আই ওয়েন্ট টু ইংল্যান্ড 2 years ago বাট আই এনিহোয়ার সিন্স দেন, তারপর থেকে আমি কোথাও যাই নাই। এখন সিন্স দেন থাকায় পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট, দেখো পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, সিন্স দেন আছে, দ্যাটস ওয়াই তোমাকে কি করতে হবে? পাস্ট পারফেক্টে করতে হবে। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে যে সিন্স দেন থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, যদি সিন্স দেন থাকে তাহলে কি করতে হয়? পাস্ট পারফেক্ট করতে হয়, এগুলো বিষয় মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, ওই যে ডি নাম্বারটা কারেক্ট উত্তর। ওকে, এখানে যেহেতু নেগেটিভ ছিল, এখানে নেগেটিভ করা হয়েছে। অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়, তাহলে হিজ হিজ কারেক্ট উত্তর। এখন সিজ এখানেও আছে। আচ্ছা, এখন তারপরে হি হ্যাজ নেভার, হ্যাজ থাকলে ভি3 হবে, তাহলে এই কারণে ডি নাম্বার কারেক্ট উত্তর। ঠিক আছে, বুঝো নাই তোমরা ব্যাপারটা? অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, এই কারণে সিজ কারেক্ট উত্তর, আর হ্যাজ তারপরে নেভার তারপরে ভি3 হয়, এই কারণে ডি নাম্বার কারেক্ট উত্তর। বুঝছো কি? এই যে পরের নাম্বারটাও সেম, 223 একই ব্যাপার, যে রিডস হবে আর রিড হবে, এ নাম্বার কারেক্ট উত্তর। 224 খেয়াল করো, ইয়ার থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইয়ার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা আমি বুঝে গেছি, বাট লাস্ট ইয়ার থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স এই যে এটা আছে,
আর তারপরে হ্যাভ নট সোল্ড পাস্ট পারফেক্ট টেন্স, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই হিন্টস গুলো দেখো, এই যে লাস্ট ইয়ার থাকলে যে এখানে লিখাই দেওয়া আছে, তো হিন্টস গুলো দেখলে এই যে ইয়োর টার্ন গুলো তোমরা যদি একটু সলভ করাই তোমাদেরকে, উই ড্যাশ টু ঢাকা ইন 1990, এই যে 1994 সাল যেহেতু অতীতের ঘটনা, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর সিন্স দেন যেহেতু আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, তাহলে খোঁজো, তাহলে কেম, কেম আছে, কেম সবগুলোই আছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উত্তর খোঁজো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাই। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি কোনো অপশনে তোমরা না পাও, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উত্তর দেখাবা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি কোনো অপশনে না পাও, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উত্তরে দেখাবা। তাহলে ঠিক আছে, তাহলে সি নাম্বার কারেক্ট উত্তর। তারপরে দেখো ড্যাশ এক্সারসাইজ তুমি কতবার ব্যায়াম করো, তাহলে এখানে খেয়াল করো হাউ অফেন, এখানে হাউ অফেন বসবে। এখন এই নাম্বারে হাউ অফেন বসায়া ভার্ব নাই দেখে এই নাম্বার হইলো না। হাউ অফেন ইউ ডু, ইউ ডু এটা যেহেতু ইন্ট্রোগেটিভে করছে, তো এই কারণে ডুটা সাবজেক্টের আগে আসবে দেখে হয় নাই। আর হাউ অফেন আর বসাইলা কিন্তু সাবজেক্ট নাই দেখে এইটাও হয় নাই। এই হাউ অফেন ডু ইউ এইটা কারেক্ট উত্তর, সি নাম্বার। ঠিক আছে, পরবর্তীতে 228 নম্বরে খেয়াল করো হুইচ ওয়ান ইজ কারেক্ট। যে দেখো হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা কারেক্ট? আই স হিম ইয়েস্টারডে, এটা বি নাম্বার কারেক্ট। ঠিক আছে, আই স হিম, কারণ এই বাকিগুলো কেন ভুল? কারণ আমরা এটা ইয়েস্টারডে দেখছি যেহেতু সাবজেক্ট থাকবে, ভি টু থাকবে, কারণ পাস্ট ইনডিফিনিটে করতে হবে। বাকিগুলো সেটাতে নাই, এই স্ট্রাকচারের কারণে ভুল। ঠিক আছে, তারপরে আমরা খেয়াল করি এ ম্যান ড্যাশ বাই এ স্প্রেডিং বাস হোয়াইল হি ওয়াজ আচ্ছা, এটা 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 মনে আছে কিনা জানি না। দেখো এ ম্যান ওয়াজ বাই এ স্প্রেডিং বাস, হোয়াইলের নিয়মটা মনে আছে কিনা জানি না, কতদিনে পড়াইছি যে একটা কাজ রানিং আছে ওই মুহূর্তে আরেকটা কাজ সংগঠিত হয় হোয়াইল যুক্ত, তাহলে যে কাজটা রানিং সেটা কন্টিনিউ আছে আর বাকিটা হচ্ছে ইনডিফিনিটে। তো ম্যান ওয়াজ রান ওভার বাই এ স্প্রেডিং বাস হোয়াইল। ঠিক আছে, তো তোমরা এগুলো নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবা, যদি কোথাও আটকাও তারপর তো আমি আসি। এবার দেখো আই উইশ এর নিয়মটা, এখানে কিছু দেখা যাচ্ছে না, আমি তোমাদেরকে এটা বোঝাইতেছি। উইশ ফ্যান্সি যদি তোমরা কোথাও পাও, উইশ ফ্যান্সি এগুলো যদি তোমরা কোথাও পাও, উইশ ফ্যান্সি যদি পাও, ঠিক আছে, কোন বাক্যে যদি তোমরা কি পাও, উইশ ফ্যান্সি যদি পাও, যদি উইশ অথবা ফ্যান্সি কোন বাক্যে, এটা হচ্ছে রেগুলার ভার্ব আসলে, আর যদি বি ভার্ব বসে তাহলে সাবজেক্টের পরে ওয়ার বসাবা। ঠিক আছে, তাহলে 238-এ আই উইশ আই ড্যাশ ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, তাহলে এখানে যেহেতু ভার্ব আছে তাহলে ভার্বের ভি2 বসাবো, তাহলে সি নাম্বার কারেক্ট উত্তর। এই ফ্যান্সিতে খেয়াল করো ভার্ব আছে তাহলে ভি2 বসাবো, যে টার্ন কারেক্ট উত্তর। 240-এ খেয়াল করি, 240-এ খেয়াল করি আই উইশ দ্যাট আই ড্যাশ, এখানে খেয়াল করো ভার্ব আছে যেহেতু, তাহলে পাস্টে যেটা আছে মানে ভার্বের ভি2 ফর্মে, ভার্বের ভি2 ফর্মে শুধু হ্যাড আছে। তারপরে খেয়াল করো 241-এ আই উইশ আই ড্যাশ, দেখো ভি2 হবে আনসার্ড কারেক্ট উত্তর। তারপরে 242-এ খেয়াল করো আই উইশ আই ড্যাশ, তাহলে এখানে হবে ওয়ার কারেক্ট উত্তর, কারণ রেগুলার ভার্ব, দেখো বি ভার্ব আছে যেহেতু এই ক্ষেত্রে ওয়ার বসবে। ঠিক আছে, আর যদি এই রেগুলার ভার্ব গুলো তোমার থাকে যেমন স্ট্রং ভার্ব উইক ভার্ব যেগুলো ছিল, তাহলে এই যে এই ভার্ব গুলো তোমার থাকলে তোমার তোমরা বসাবা হচ্ছে কি ভার্বের ভি2 ফর্ম, আর বি ভার্ব থাকলে ওয়ার বসাবা। ঠিক আছে, বি ভার্ব থাকলে ওয়ার। আই উইশ দা প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস, এখানে এখানে খুব সহজ উত্তর, উড বসবে। কেন? উডটা হচ্ছে পাস্ট ফর্ম, আর শুড কেন না, শুড কখনো বসানো যায় না। ঠিক আছে, শুড কখনো উইশ ফ্যান্সি যেখানেই পাও না কেন শুড তোমরা বসাবা না। বুঝতে পারলাম ব্যাপারটা, শুড বসানো যায় না। পরবর্তীতে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের নিয়মটা পড়ি। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে। খেয়াল করো, এটা আমি তোমাদেরকে বলে দিই, সাবজেক্ট যদি না থাকে টু প্লাস ভার্ব বেস ফর্ম, এখানে কিচ্ছু জানা লাগবে না, আমি তোমাদেরকে ব্যাপারগুলো সব বোঝাই দিতেছি। এখানে খেয়াল করো ইট ইজ টাইম আছে বা ইট ইজ হাই টাইম যেটাই আছে, তারপরে সাবজেক্ট আছে না, যদি সাবজেক্ট থাকে তারপরে ভার্বের ভি2 ফর্ম বসবে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তারপরে কি বসবে, ভার্বের ভি2 ফর্ম। তাহলে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম আছে, তারপরে ভার্বের ভি2 ফর্ম, এই যে চেঞ্জড, এটা কারেক্ট উত্তর। সাবজেক্ট আছে, যদি ইট ইজ টাইম বা ইট ইজ বা ইট ওয়াজ হাই টাইম যেটাই থাকে না কেন তারপর সাবজেক্ট থাকে তাহলে ভি2 কারেক্ট উত্তর। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট থাকলে ভি2 কারেক্ট উত্তর। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট থাকলে ভি2 কারেক্ট উত্তর। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আশা করছি এটা বুঝতে পারছো। এখন কথা হইতেছে যদি সাবজেক্ট না থাকে ভাই, যদি সাবজেক্ট না থাকে তাইলে কি করব? একটা সাবজেক্ট না থাকলে ইট ইজ টাইম বা হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে যে নিয়মটা, একটা উদাহরণ এই যে 260,
ইট ইজ টাইমের পরে সাবজেক্ট না থাকে সরাসরি ভার্ব থাকলে সেই ভার্বের সামনে টু বসাই দিবা, মানে ইনফিনিটিভ করে দিবা সেই ভার্বটাকে। ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে সেই ভার্বটাকে কি ইনফিনিটিভ করে দিবা, ঠিক আছে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে সেটাকে ইনফিনিটিভ করে দিবা। যদি সাবজেক্ট থাকে, যদি সাবজেক্ট থাকে, যদি সাবজেক্ট থাকে, যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের ভি টু ফর্ম বসাতে হবে। আশা করছি বি ভার্ব থাকলে ওয়ার, ঠিক আছে। বি ভার্ব বাদে অন্য ভার্ব থাকলে ভি টু, আর বি ভার্ব থাকলে সবসময় ওয়ার। এগুলো সব একই স্টাইলে চলবে, সব একই স্টাইলে চলবে, ঠিক আছে। ইট ইজ টাইম যদি সাবজেক্ট থাকে এক হিসাব, সাবজেক্ট না থাকলে অন্য হিসাব। আশা করছি এই ব্যাপারগুলো বুঝতে পারছো। আমরা আনলেসের ব্যাপার, আনলেসের পূর্বে ক্লোজটি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স হলে পরের ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। উল্লেখ্য আনলেসের পরে নেগেটিভ বসে না, এটা মাথায়। আনলেসের পূর্বে এই যে এইখানে আমি ধরো আনলেস লিখলাম, আনলেসের পূর্বে কি থাকবে, প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট যদি থাকে তাহলে পরে হবে প্রেজেন্ট, পরে আবার পরে ক্লোজটি প্রেজেন্ট। এটা কোনো কথা হইলো? ডোন্ট কাম টুমোরো আনলেস, এটা তুমি প্রেজেন্টে করতে পারো। আনলেসের আগে যেহেতু প্রেজেন্ট ফিউচার যে কোনো একটা থাকলে প্রেজেন্টেই করতে পারো। আইফোন কারেক্ট উত্তর, ঠিক আছে। তা ভবিষ্যৎ বোঝাতে আনটিলের পরে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আনটিলের পরে নেগেটিভ ক্লোজ বসে না। লেটস ওয়েট আনটিল দ্য রেইন স্টপ, ঠিক আছে। আনটিলের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এটা এটা মাথায় রাখবা। অতীতকালের কাজ বোঝাতে আনটিল বা টিলের পরে সাধারণত পাস্ট ইনডিফিনিট। যদি ভবিষ্যৎ বোঝায় তাহলে প্রেজেন্ট হবে, অতীত বোঝালে অতীতকালে দেখো আই ডোন্ট নো ইট আনটিল ইউ স্পোক, মানে তুমি না বলা পর্যন্ত আমি জানতাম না, ঠিক আছে। এক্ষেত্রে পুরোপুরি শেষ হওয়ার উপর গুরুত্ব দিলে আনটিলের পরে প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে ডোন্ট গো আউট ইয়েট, স্টে আনটিল দ্য রেইন হ্যাজ স্পেড, মানে পুরোপুরি শেষ না হয়, বৃষ্টি না থামা পর্যন্ত তো তুমি বাইরে যাইতে পারবে না। সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট, কি বলছে, প্রেজেন্ট পারফেক্ট না, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট টেন্সে করতে পারো তুমি, ঠিক আছে। স্টে হেয়ার আনটিল আই ড্যাশ, আনটিল স্টে হেয়ার আনটিল আই ড্যাশ। তো স্টে হেয়ার মানে ভবিষ্যৎ তো বোঝাচ্ছে, আমি যতক্ষণ ফিরে না আসি তাহলে আই রিটার্ন, সি নাম্বার কারেক্ট, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হবে। উই ক্যান নট হ্যাভ এ ফায়ার আনটিল উই ড্যাশ, ওই দেখো উই সুইপ হবে। দেখো এগুলো এগুলো তোমরা প্র্যাকটিস করলে পেরে যাবা। ডোন্ট গো আউটসাইড আনটিল ইট, ডোন্ট গো আউটসাইড আনটিল ইট স্টপ, স্টপ আনটিল ইট স্টপস রেইনিং হবে, কারণ ইট সিঙ্গুলার থার্ড পারসন। আনটিল হেয়ার ওয়েট হেয়ার আনটিল আই কল, বি নাম্বার কারেক্ট উত্তর। আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড আনটিল হি ড্যাশ, আনটিল দেখো আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড আনটিল হি, এই যে দেখো খেয়াল করো এইখানে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে বলছিল কি যে যদি অতীতকালের কাজ বোঝায়, অতীতকালের কাজই তো বুঝাইছে, এই কারণে এটা পাস্ট ইনডিফিনিটে করতে হবে। আশা করছি বুঝতে পারছো। তোমরা নিজেরা একটু সলভ করলে এই ব্যাপারগুলো আরো বেশি ক্লিয়ার হবে। তারপর দেখো সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আবার পূর্বের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। ব্যাপারটা সিন্সের পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে, এই যে ভাই এইখানে আমি একটা সিন্স লিখলাম, তার আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হইলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে খেয়াল করো পূর্বের অংশ পাস্ট ইনডিফিনিট, আচ্ছা পূর্বের অংশই যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। তাহলে আমি এটা বুঝছি, খেয়াল করো সিন্স একে খুঁজতে হবে, সিন্সের আগে যদি প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে পরে হবে পাস্ট ইনডিফিনিট, তো পরে পাস্ট ইনডিফিনিট আছে, পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আগের অন্তত হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে নাইলে প্রেজেন্ট পারফেক্টই হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিটও আছে পারফেক্টও আছে। তো আই হোপ টু মিট ইউ, এখন দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টু, আই হোপ টু মিট ইউ সিন্স আই রিড ইউর ফার্স্ট নোভেল। তো এটা পাস্ট ইনডিফিনিট যদি পরেরটা আছে তাহলে আগেরটা তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্টে। আই হোপও কারেক্ট উত্তর, আই হ্যাভ হোপড কারেক্ট উত্তর, ঠিক আছে। আই হোপও কারেক্ট উত্তর, আই হ্যাভ হোপড কারেক্ট, দুইটাই কারেক্ট উত্তর। তারপর বলছে কি ইট ইজ মেনি ইয়ার সিন্স, তো প্রথমটা যদি প্রেজেন্টে আছে পরেরটা কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে আই মেট ইউ, বি নাম্বার কারেক্ট উত্তর। আরেকটা নিয়ম কি ছিল সিন্সের, যে সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, সরি সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে পাস্ট পারফেক্ট হবে। এই যে প্রথমে দেখো 280 নাম্বার ইট ওয়াজ লং সিন্স, তাহলে সিন্সের আগে কি তোমার পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পরে কি হবে, পাস্ট পারফেক্ট হবে, তাই না। আই হ্যাড সিন ইউ, আশা করছি কনসেপ্টটা বুঝতে পারছো। আমরা পরবর্তী নাম্বারে চলে যাব অ্যাজ ইফ অ্যাজ দোর কনসেপ্টে। অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরে পাস্ট ইনডিফিনিট হয়। আচ্ছা খেয়াল করো এই যে অ্যাজ ইফ বা অ্যাজ দো আগে কি প্রেজেন্ট আছে না, শুরুর অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, শুরুর অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট, মানে সাবজেক্ট প্লাস ভি টু হবে। দেখো তাহলে হি ওয়ার্কস অ্যাজ ইফ, তাহলে এখানে ভি টু খোঁজো, তাহলে ওয়ারটা কারেক্ট উত্তর হবে। এখন মনে রাখবা যদি অ্যাজ ইফ অ্যাজ দো কোথাও পাও
সব সময় এখানে ওয়ার হবে, অ্যাজ ইফ অ্যাজ দোর বেলা পাস্টে সব সময় কি ওয়ার হবে, এটা মুখস্থ করে ফেলবা। অ্যাজ ইফ অ্যাজ দো যদি কোথাও পাও তাহলে সব সময় ওয়ার, উত্তর হবে ওয়ার, উত্তর হবে কি ওয়ার, মনে থাকবে, উত্তর হবে ওয়ার। তারপরে দেখো যদি শুরুর অংশটাই আবার পাস্ট ইনডিফিনিট পাও, পরের অংশটা পাস্ট পারফেক্ট করবা। ধরো অ্যাজ ইফ, ঠিক আছে, অ্যাজ ইফ এর শুরুর অংশটা পাস্ট ইনডিফিনিটই পাইছো, তাহলে পরের অংশটা পাস্ট পারফেক্টে করবা। পরের অংশটা কি করবা, পাস্ট পারফেক্টে করবা। তাহলে হি স্পোক অ্যাজ ইফ বা অ্যাজ দো, এই যে টকড, টকড স্পোক, তাহলে এগুলো পাস্ট ইনডিফিনিটে আছে না, তারপরে অ্যাজ ইফ অ্যাজ দো আছে না, তাহলে তারপরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট, তাহলে হি হ্যাড নোন কারেক্ট উত্তর। এই যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছো। আমরা আজকে যথেষ্ট পড়াশোনা করছি, আজকে আমরা আর বেশি পড়াশোনা করব না। পরবর্তী দিনগুলোতে আমরা পজিটিভ ভার্ব নিয়ে পড়াশোনা করব। আশা করছি যে পজিটিভ ভার্ব নিয়ে তোমাদের কোনো ধরনের সমস্যা থাকবে না। তারপরে আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব নিয়ে পড়াশোনা করব। এর বাইরে যে বিষয়টা মাস্টার ইংলিশের আমাদের বেসিক সহ, শূন্য থেকে বেসিক সহ আমরা পেইড কোর্সে ভর্তি নিচ্ছি। তোমরা চাইলে পেইড কোর্সে ভর্তি হতে পারো। ভর্তি হতে 01707442509 এই নাম্বারে কল দিতে পারো। জাস্ট হচ্ছে 510 টাকা কোর্স ফি। যত দিন তুমি খুশি ক্লাস করতে পারো, আজীবন, একবার ভর্তি হলে আজীবন ক্লাস, একটা ব্যাচ শেষ হবে আবার ক্লাস, আবার ক্লাস, ক্লাস ক্লাস করতেই পারবা তোমরা। তো এখানে অফুরন্ত সুযোগ, এবং তোমরা বিশেষ সুবিধা হচ্ছে মাস্টারের সব এমসিকিউ এবং গ্রামার পড়াবো, এবং তোমার লাইভ ক্লাস হবে জুমে, জুমে কথা বলতে পারবা। ক্লাস মিস গেলে ফেসবুকে রেকর্ড আছে, এবং জুমে ক্লাসে কথা বলা যায়। মোট বই শেষ করতে যত ক্লাস লাগে পাবা। আপাতত 50 ক্লাসের মধ্যে কোর্স প্ল্যান দেওয়া আছে, 510 টাকা, শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্স ফ্রি। ভর্তি হতে 01707442509 এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। পুরো কোর্স আমি পড়াবো, যেভাবে পড়াই এর থেকে আরো ভালোভাবে পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে সকলেই।